এদিকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আন্তর্জাতিক চাপের মুখে তারেক রহমান। নিজে জালে নিজেই ফাঁসলেন মির্জা ফখরুল। অবশেষে মিলে যাচ্ছে শেখ হাসিনার কথা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা ধরে নেওয়া যাওয়ার কোনো বাস্তবতা অন্তত প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে আমরা দেখিনি। সুতরাং সেখান থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে যে মির্জা ফখরুল ইসলামের কথা বিএনপির কথা নাও হতে পারে। বিএনপি তাদের নিজেদের স্বার্থেই, নিজেদের রাজনীতির স্বার্থেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা করাতে চাইবে, কারণ মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতের দাপট, এনসিপির দাপট অনেক কমে যায়। মির্জা ফখরুল ইসলামকে এই 1 মাসে যা বলেছে, যা করেছে, ভবিষ্যতে আরো কি হবে সেটা দেখেন। তবে হ্যাঁ, মির্জা ফখরুল ইসলামকে বলেন, মুখের উপরে ওদের বুঝাই দেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আন্দোলন করবো, তোরা পারলে ঠেকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে আপনাদের নিশ্চয় মনে আছে, শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, এতদিন রাজনৈতিক বিশ্লেষকগণ বলে আসছিল যে ঈদের পরেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ পূর্ণরূপে রাজনীতিতে ফিরতে পারবে। কিন্তু দর্শক, ঠিক গতকাল রাতে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার, যারা ফ্রি আছে তারা কর্মকাণ্ড চালিয়ে যাবে, যাদের উপর নিষেধাজ্ঞা আছে তারা বন্ধ রাখবে। দর্শক মন্ডলী, এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা ঠিক কি মনে করছেন? বিএনপি সরকার কি সত্যি সত্যি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন সেটি হতে চলেছে? আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ ও মাঝারি পর্যায়ে 40 থেকে 50 জন নেতা ঈদের পরপরই ভারত থেকে বাংলাদেশে ফিরছেন। আওয়ামী লীগ ও বাংলাদেশ পুলিশের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে কমপক্ষে 20 জন নেতা বাংলাদেশে ফিরেছেন। ঈদের পরপরই আরও নেতা বাংলাদেশে ফিরবেন, এজন্য কয়েকটি স্তরের তালিকাও করা হয়েছে। ঈদের পর দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেশে ফিরবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফেরানোর দাবিতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন জমা দিতে যাচ্ছে সংগঠনটি। এর মধ্যে সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয় ওই সভায়। তবে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ভোটের আগে আওয়ামী লীগ সমর্থকদের কাছে ভোট চেয়েছিলেন, তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, যদিও তিনি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দলকে কর্মকাণ্ড চালানোর পক্ষে মত দিয়েছেন। সূত্রগুলো বলছে সংসদের প্রথম অধিবেশনের 1 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানাতে চায় না। জানা গেছে, ফেরার জন্য যে তালিকা তৈরি করা হয়েছে সেখানে আগে গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশের কোন কোন এলাকায় জুলাই আন্দোলনের সময় কোনো হত্যাকাণ্ড হয়নি তার উপর। যেসব এলাকায় হত্যাকাণ্ড হয়নি, অর্থাৎ জুলাই আন্দোলনকে ঘিরে যেসব এলাকায় কোনো হত্যা মামলা দায়ের হয়নি, সেসব এলাকায় নেতাদের প্রথমে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জানা গেছে, নির্বাচনের পর সীমান্ত দিয়ে এ পর্যন্ত কমপক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর 40 জন নেতা বাংলাদেশে ঢুকেছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে এই ফেরা শুরু হয়। কুমিল্লা ও সিলেট সীমান্ত দিয়ে বেশিরভাগ নেতা দেশে এসেছে বলে জানা গেছে প্রথম লটে দলটির মাঝারি সারির নেতারাই বেশি বাংলাদেশে এসেছে। দলটির একাধিক সূত্র বলছে ঈদের পরপরই আরেকটি লটে দেশে ফিরছেন দলটির অনেক নেতা। সংখ্যাটি 40 থেকে 50 জন হতে পারে বলে ধারণা পাওয়া গেছে। এদের বেশিরভাগ বিভিন্ন পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগের পদাধিকারী নেতা। ঈদের পর এই গ্রুপটি দিল্লিতে অবস্থানরত দলটির সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ শেষে তারা সীমান্ত দিয়ে দেশে ফিরবেন। জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 4 জন নেতা ভারতে বিষয়টির সমন্বয় করছেন।
এই 4 জনই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় পর্যায়ে যারা ফিরবেন তাদের তালিকা চূড়ান্ত করেছেন। তবে দেশে ফেরার ক্ষেত্রে নেতাদের বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের এক নেতা। তবে নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চাননি। দলীয় নেতাদের ফেরানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলও তোড়জোড় শুরু করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যে দলটির শীর্ষস্থানীয় পর্যায় থেকে জাতিসংঘ, কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ করা হয়েছে। সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় আওয়ামী লীগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপও দাবি করা হয়েছে। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহোয়ান ড্যানিয়েলসন এবং এভিন ইনচির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লীগ নেতাদের। নির্বাচনের আগে 2 দফায় কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিটি উপস্থাপন করা হবে সেটি নিয়ে এখনো নিশ্চিত নয় দলটির নেতারা। তারা কি আইনি প্রক্রিয়া আগাবে নাকি সরকারের নিষেধাজ্ঞা তোলার জন্য অপেক্ষা করবে সেটি নিয়ে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি দলটির নেতাদের কাছ থেকে। বিএনপি ক্ষমতায় আসার পরে তারা আশায় বুক বেঁধেছিল যে আওয়ামী লীগ তারা রাজনীতিতে খুব দ্রুত ফিরবে, তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। বিভিন্ন জায়গায় নির্বাচনের পরের দিন থেকেই আওয়ামী লীগের অফিস খোলার ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। দু একটা জায়গায় বিচ্ছিন্নভাবে মবের ঘটনাও আমরা দেখেছি। কিন্তু নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য পাওয়া গেছে সেই বক্তব্য আওয়ামী লীগের জন্য সুখকর বক্তব্য না। তাহলে কি আওয়ামী লীগকে অনেকদিন অপেক্ষা করতে হবে তাদের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা জারি করা আছে সেই ব্যাপারটা তুলে নেওয়ার জন্য? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল কি বললেন, কি বোঝাতে চাইলেন, আওয়ামী লীগের জন্য কি অপেক্ষা করছে। তাকে নিয়ে চ্যানেল 71 একটা খবর প্রকাশ করেছে। চ্যানেল 71-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন। চ্যানেল 71-এর সংবাদের শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। মির্জা ফখরুল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না, এই খবরটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ খবর। যারা কিনা আশায় বুক বেঁধেছিল নির্বাচনের পরে যে তারা কামব্যাক করছে, খুব সহসাই তারা ফিরছে, কিন্তু সেরকমটা হয়তোবা হতে যাচ্ছে না। বিএনপি সরকার কি প্রফেসর ইউনূসের দেখানো পথেই তাহলে হাঁটবে? আমরা যেটা বলেছিলাম যে সংসদ অধিবেশন শুরু হলো মার্চের 12 তারিখে, 1 মাসের মধ্যে ইউনূস সরকারের যে ব্যাপারগুলো জারি করা অধ্যাদেশ এবং আইনগুলো সেগুলো সংসদে পাশ না হলে সেগুলো অটোমেটিক অকার্যকর হয়ে যাবে। সেই পথে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার ব্যাপারটা সংসদে পাশ হবে না। না হওয়ার ফলে এপ্রিলের 12 তারিখ নাগাদ কিংবা 11 তারিখ নাগাদ আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা উঠে যাবে অটোমেটিকলি, এই ধারণাটাই করা হচ্ছিল। কিন্তু মির্জা ফখরুলের আজকের এই কথাতে অন্যরকমটা মনে হতেও পারে। তিনি কি বললেন ছোট্ট করে একটু ভিডিওতে আপনারা দেখে আসলে ব্যাপারটা আরো পরিষ্কার হতে পারবেন। দেখে আসুন। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে। এই যে তিনি কথাটা বললেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, এই তারা বাদ দিয়ে অন্য যারা আছে তারা ফাংশন করবে, তাদের উপরে নিষেধাজ্ঞা থাকবে, এই বক্তব্যটা কিন্তু বক্তব্যটা একেবারে ক্লিয়ার, কংক্রিট না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না। গণমাধ্যম শিরোনাম করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সরকার তুলে নেবে না, কিন্তু মির্জা ফখরুলের যে ভাষ্য আমরা শুনেছি এবং আপনারাও আংশিক দেখলেন, সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি যে তিনি কংক্রিটলি বলছেন আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে রাজনীতিতে সবার অধিকার থাকতে হবে, সবাই কাজ করতে পারবে, সবার স্বাধীনতা থাকতে হবে, এটা সবার গণতান্ত্রিক অধিকার, সবাই রাজনীতি করবে, যে যার মতো করে কর্মকাণ্ড করবে, এই কথাগুলো তিনি বলেছেন। তিনি সাথে বলেছেন যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা থাকবে, অন্য যারা ফ্রি আছে তারা তাদের মতো করে গণতান্ত্রিক চর্চা করবে, এই কথাটা বলেছেন। এই কথাতেই গণমাধ্যম মোটামুটি ধরে নিয়েছে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা আছে, সেটা থাকবে, তারা বাদ দিয়ে যারা আছে তারা গণতান্ত্রিক পরিবেশে কাজ করবে। এই কথাটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা বিএনপি সরকার তুলে নেবে না। এটা ধরে নেওয়া যেতে পারে, মির্জা ফখরুলের এই বক্তব্যটা ধরে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে 1.5 বছরে মির্জা ফখরুলের যত কথা শুনেছি সেই কথার ইতিহাসের দিকে যদি যাই, আমি ইতিহাস পুনরাবৃত্তি করতে চাই না, আপনাদের সেই ইতিহাসগুলো নিশ্চয়ই মনে আছে। বিভিন্ন সময় যে বিভিন্ন বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি, এবং তার বেশিরভাগ কথাই খুব একটা কার্যকর হয়নি, বরং বিএনপির কথা সেটাকেই মনে হয়েছে যেটা সালাউদ্দিন আহমেদ বলছেন। কয়েকদিন আগে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে এই বিষয়েও মির্জা ফখরুল যে কথা বললেন সেই কথাকে একদিনের মধ্যেই সালাউদ্দিন আহমেদ উল্টে দিলেন, অর্থাৎ পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে না সেই কথাটা বললেন। তার মানে মির্জা ফখরুল ইসলামের কথা, বিএনপির কথা, এটা ধরে নেওয়া যাওয়ার কোনো বাস্তবতা অন্তত প্রফেসর ইউনূস সরকারের 1.5 বছরে আমরা দেখিনি। সুতরাং সেখান থেকে একটা ধারণা নেওয়া যেতে পারে যে মির্জা ফখরুল ইসলামের কথা বিএনপির কথা নাও হতে পারে, কিন্তু তিনি তার কথার মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করলেন সেটাকে আমার একটা গতানুগতিক কথা মনে হয়েছে, সেটাকে কংক্রিটলি বিএনপির সিদ্ধান্ত তিনি বলছেন কিংবা তার মনোভাব তিনি বলছেন সেটা না। একটা কথা বলতে গেলে সেই কথার ফ্লোতে অনেক কথা আসে, অনেক কিছু বলতে হয়, সেরকম ফ্লোতে তিনি
তিনি ওই কথাটা হয়তো বলেছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিএনপি তাদের নিজেদের স্বার্থেই, নিজেদের রাজনীতির স্বার্থেই এবং তাদের যারা এখন বিরোধী দল রয়েছে তাদেরকে একা মোকাবেলা করা তাদের পক্ষে অনেক বেশি অসম্ভব হবে, এই ধারণাটা তাদের আছে বলেই বিএনপি আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা করাতে চাইবে। কারণ মাঠে যদি আওয়ামী লীগ থাকে তাহলে জামাতের দাপট, এনসিপির দাপট অনেক কমে যাবে। এটা বাস্তবতা, এটা সবাই বোঝে এবং সেটা বিএনপি যেমন বোঝে, আওয়ামী লীগও বোঝে, জামাত এনসিপিও বোঝে। জামাত এনসিপির নেতাকর্মীদের মুখে এরকম বক্তব্য আমরা অলরেডি শুনেছি। সুতরাং এটাকে আমি বিএনপির কথা হিসেবে নিচ্ছি না আপাতত। তবুও যেহেতু বিএনপির মহাসচিব এটা বলছেন, সেহেতু এই কথাটাকে ফেলে দেয়া যায় না। দর্শক, আপনার কাছে কি মনে হয় ঈদের একদিন আগে যে কথাটা, যে মন্তব্যটা ছুড়ে দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেটা আওয়ামী লীগের জন্য কি বড় রকমের দুঃসংবাদ, নাকি এটা শুধুই তার একটা কৌশলের কথা, কিংবা কথার পৃষ্ঠে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় সেরকমই কথা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য, একটি আশঙ্কা এবং তার কাছে দেওয়া পশ্চিমাদের একটি প্রস্তাব নতুন করে তুমুল আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত জুড়ে, ভারতের বিভিন্ন গণমাধ্যম তাদের রিপোর্টিংয়ের একটি বিশেষ অংশ জুড়ে এই বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে রেখেছে। সেটি হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা বলেছিলেন যে এই বাংলাদেশের একটি অংশ এবং মিয়ানমারের একটি অংশ মিলে একটি খ্রিস্টান রাজ্য গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত চলছে, তার কাছে বিশেষ বিশেষ প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের যে পতন ঘটেছিল 2024 5 আগস্ট, তার ঠিক আড়াই মাসের কম সময় আগে তিনি একটি জনসভায় এবং 14 দলীয় জোটের একটি বৈঠকে তিনি এসব মন্তব্য করছিলেন। কেন এই বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে বা আলোচনার জন্ম হয়েছে সে বিষয়ে আমি আসছি। খুব যুক্তিসঙ্গত কারণে ভারতের বিভিন্ন গণমাধ্যম এই বিষয়গুলো তুলে আনছে। তার আগে একটু মনে করিয়ে দিই শেখ হাসিনা হুবহু কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের চট্টগ্রাম এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে। বঙ্গোপসাগরে একটি ঘাঁটি করবে তারা। এর কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দেব না, এবং আমি যে হতে দেব না এটিও আমার একটি অপরাধ। এবং তিনি বলছেন যে তার কাছে একজন সাদা চামড়া মানুষ এসে প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিলে তার ক্ষমতায় টিকে থাকা কষ্টকর কিছু হবে না, বা টিকে থাকাটা সহজ হবে। এটি সত্য কথা। তার এই বক্তব্য নিয়ে অনেকেই হাসাহাসি করছিলেন, আমরা অনেকেই পাত্তা দিইনি। আমরা বলছিলাম যে এটি হয়তো তার একটি নতুন পরিকল্পনা, এটি দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে চাইছেন, এমন অনেকেই মন্তব্য করেছিলেন। কিন্তু তার এই বক্তব্য মাঝে মধ্যেই সত্য প্রমাণিত হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্য দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে কথিত করিডোরের দাবি করছিল জাতিসংঘের মাধ্যমে, তারা তো সরাসরি বলছিল না, জাতিসংঘের প্রস্তাব ছিল এটি, এবং জাতিসংঘকে তারা সামনে নিয়ে এসেই এই করিডোরের প্রস্তাব দিয়েছিল। সেটি ডক্টর ইউনূস সরকার করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর তুমুল আপত্তির মুখে ইউনূস সরকার সেটি করতে পারেনি। এখনও সেটি করার পরিকল্পনা যে একেবারে থেমে গেছে সে কথা আমরা বলতে পারি না। এখন বিষয় হচ্ছে ভারতে কেন এখন তুমুলভাবে এই বিষয়টি নতুন করে আলোচনায় আসছে, এবং শেখ হাসিনার সেই বক্তব্যটি উদ্ধৃত করে রিপোর্টিং করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে গত শুক্রবার কলকাতার বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটের সৈন্য ম্যাথু ভ্যান ডাইককে গ্রেপ্তার করেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA, এবং সেই সঙ্গে দিল্লি এবং লখনৌ থেকে গ্রেপ্তার করা হয়েছে ইউক্রেনের 6 জন নাগরিককে। তাদের চলাফেরা, তাদের কর্মকাণ্ড খুবই সন্দেহজনক মনে হচ্ছিল, এবং অনেকখানি প্রমাণিত হয়েছে যে তারা উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত ছিল। এবং এই ঘটনার পরপরে শেখ হাসিনার সেই বক্তব্যটিকে কেন্দ্র করে নানান ধরনের রিপোর্টিং, নানান ধরনের আলোচনা শুরু হয়েছে। ভারতের ইন্ডিয়া টুডে থেকে শুরু করে বাংলা এই সময় সহ বিভিন্ন গণমাধ্যমে একই রকমের রিপোর্ট প্রকাশিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে অশান্ত মিয়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল আটককৃতরা। NIA এর দাবি, আটককৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং বা এথনিক আর্মড গ্রুপগুলির কাছে তুলে দিচ্ছে। মিয়ানমারের রুট এবং ভূ রাজনৈতিক ছক সম্পর্কে এখানে বলা হচ্ছে যে 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদু হোমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম বিধানসভায় উপস্থিত হয়ে তিনি জানিয়েছিলেন যে ইউক্রেন যুদ্ধে লড়া সেনারা মিজোরাম হয়ে মিয়ানমারে যাচ্ছে, সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ব্রহ্মচেলানির বক্তব্য এখানে তুলে আনা হয়েছে যে তিনিও বলেছিলেন আমেরিকার ছায়া যুদ্ধ এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে, এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আমেরিকা। ব্রহ্মচেলানির বক্তব্য বা তার দাবি। এবং এখানে বলা হচ্ছে যে সেই সময়ে মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন
এনআইএর হাতে ভ্যান ডাইকার মতো কুখ্যাত মার্সেনারির গ্রেপ্তারিতে তাই সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। এখন এই যে ভ্যান ডাইককে গ্রেপ্তার করা হলো, যুক্তরাষ্ট্রের ভাড়াটে সৈন্য, তাকে গ্রেপ্তারের পরপরই রুশ গণমাধ্যম স্পুটনিক ইন্ডিয়া সেটিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের প্রতিরক্ষা বিষয়ক একজন বিশেষজ্ঞ উত্তম দেবনাথ। তিনি বলছেন যে আমেরিকা দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে, যাতে সেখান থেকে সহজে চীনের উপর নজরদারি এবং চরবৃত্তি চালানো যায়। এনআইএর হাতে আটক ইউক্রেনীয় এবং আমেরিকানদের সেই একই চক্রের অংশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার ডিপ স্টেটের খেলা বা সরাসরি মার্কিন রাষ্ট্রের যেই পরিকল্পনা আমরা মিয়ানমারকে কেন্দ্র করে জানি, তারা বর্মা 1 নামে যে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছিল 2022 সালে, সেটির মাধ্যমে যে কোনো মূল্যে তারা মিয়ানমারে ঢুকতে চায়। মিয়ানমারের খনিজ সম্পদের উপর তাদের নজর রয়েছে এবং সেখানে ঢুকতে পারে চীনের বিষয় বা ভারতের বিষয়ে সব কথাবার্তা বলা হচ্ছে, সেগুলোও তারা রপ্ত করতে পারে। নানান ধরনের হিসাব বিকাশ রয়েছে এবং যার অংশ ছিল করিডর। এখন শেখ হাসিনা যে কথাগুলো বলেছিলেন, আমরা যদিও সেই সময় অনেকে উড়িয়ে দিয়েছিলাম, খোদ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন সেটি নিয়ে আলোচনা করছেন। শেখ হাসিনা তো এখন বাংলাদেশে নেই, যে তারা এখন এই বিষয়গুলো আলোচনা নিয়ে এসে শেখ হাসিনার প্রতি তারা কৃতজ্ঞতা জানাবেন বা তার কৃতিত্ব তুলে ধরবেন, এমনটা মনে করার কোনো কারণ নেই। এবং আমি নিজের মনে করি যে এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই থেমে যায়নি, শেষ হয়ে যায়নি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম ৭১ টিভি, ৭১ টিভিতে রাজাকার শাবক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তব্যের ছোট্ট অংশ দেখেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার, মির্জা ফখরুল। কেমন লাগতেছে আপনাদের এখন? ভালো লাগতেছে? কাদের লাগতেছে? বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক নীতি নির্ধারণী মহল যারা ভেবেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে আপনাদেরকে দুহাত ভরে দেবে, কেমন দিয়েছে? খুব ভালো লাগছে। আমার একজন প্রিয় লেখক, তার একটা লেখা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এই লেখার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণ পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট সবকিছু একদম চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। যদি বলি শেখ হাসিনার নির্দেশ মানছে না আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা, তবে নিশ্চয়ই গেল 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 সব গেল বলে একদল লোক টেনে ফুরে আসবে। তবে অস্বীকার করলেও এটাই বাস্তব, সরকারের পতনের পর যে সকল আওয়ামী লীগ নেতা বিদেশ, বিশেষ করে ভারত গমন করেছিলেন, তাদের অনেকেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। অনেকেই আছে সে ধান্দায়, মানে অন্য দেশে চলে যাওয়ার, আন্দোলন করে ক্ষমতায় আসার চিন্তা বাদ দিয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বসেছেন দল কোনোদিন ক্ষমতায় ফিরলে তবেই তারা দেশে ফিরবেন। তারা নিজের চোখে দেখেছেন এমন অনেক বিএনপি নেতাকে যারা বিয়ে করে ইউরোপ গিয়ে আগস্ট পরবর্তীতে দেশে ফিরে দাবি করেছেন 1.5 যুগ 2 যুগ পর দেশে ফিরলাম। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ হরেক রকম লীগের একটা বড় নেতাকে দেখান যে কিনা দেশে ফিরেছে। এরা ফিরলে দেশে থাকা নেতা কর্মীরা দলের প্রতি চূড়ান্ত নিবেদনের প্রকাশ ঘটাতো, এটা সত্য কথা। যুবলীগের চেয়ারম্যান পরশকে শেখ হাসিনা যদি বলেন দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? নিখিলকে, যুবলীগের সাধারণ সম্পাদক, তাকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি আদৌ ফিরবে? হাসান মাহমুদকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বাহাউদ্দিন নাসিমকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? তাপসকে বললো ফিরবে না, তন্ময়কে বললো ফিরবে না। নাদেলকে যদি বলেন সে কি দেশে ফিরবে? আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের যে মেয়র ছিল, তাকে যদি দেশে ফিরতে বলা হয় সে কি ফিরবে? নাসিরউদ্দিন খানকে যদি বলা হয় দেশে ফিরতে, সে কি ফিরবে? বিধান রঞ্জিতকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? আজাদকে যদি বলা হয় দেশে ফিরতে, তারা কি ফিরবে? এরা কেউ এখন দেশে ফিরবে না। ফিরবে তখনই যখন লুটপাট করার পথ খুলে যাবে। তাদের লুটপাট আর সন্ত্রাসের রামরাজত্ব আমরা তো দেখেছি অনেকদিন। একথা কিন্তু আমার না, আমার প্রিয় লেখক তিনি বলেছেন। এখানে যদিও সিলেটের অনেকের নাম বললাম, এই নামগুলোর জায়গায় আপনি আপনার এলাকার নেতাদের নাম প্রতিস্থাপন করে এরপর পরে দেখুন, দেখবেন ওরাও ফিরতে চাইছে না। অর্থাৎ তিনি লেখক সিলেটের মানুষ, সেজন্য তিনি সিলেটের নেতাদের নাম বলেছেন। এখন সিলেটের বাইরে যারা আছেন তাদের কথা আপনারা ভাবেন, আপনারা যে যে আসনে বসবাস করেন সেই আসনে নেতাদের চরিত্র তুলে ধরার চেষ্টা করেন কিংবা মনের মধ্যে কল্পনা করেন, তাহলে বুঝে যাবেন যে তারা আদৌ ফিরবে কি ফিরবে না। 12 ফেব্রুয়ারির নির্বাচন দেখে বলছি, দেশের অর্ধেকের কাছাকাছি ভোটার এখনো আওয়ামী লীগের একার, মানে অর্ধেক ভোটার আওয়ামী লীগকে সমর্থন করে। তবে দল নেই, তাই এই ভোট থাকার কোনো মূল্য নেই। এই দলের সবাই মুখে নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে, কিন্তু ত্যাগ স্বীকারের প্রসঙ্গ আসলে তখন কাপড় উদলাইয়া দেখায় দাউদ একজিমা আর ফুট খাওজানি। এটা ছিল আমার সেই প্রিয় লেখকের স্ট্যাটাস ফেসবুকে। এই স্ট্যাটাসকে ভিত্তি করে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা, নীতি নির্ধারণী মহল আছেন, যারা গত 15 বছর রুটি হালুয়া খেয়ে পায়েস খেয়ে একদম পেটে চর্বি বাড়িয়েছেন, তারা খুব ভালোভাবে জানে যে বাংলাদেশের শেখ হাসিনা ছাড়া, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনা ছাড়া তারা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক এবং আওয়ামী লীগের তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীরা এদেরকে দেখতে পারে না, নাম শুনতে পারে না। সুতরাং তারা এক পয়সা ইনভেস্ট করবে না, বিনিয়োগ করবে না, কারণ এই বিনিয়োগটা সম্পূর্ণরূপে বৃথা যাবে। তারা শুধুমাত্র তাদের গৃহপালিত যারা নেতাকর্মী আছে তাদেরকে বিনিয়োগ করতেছে, তাদের উপর খোঁজ খবর রাখতেছে, কারণ তারা তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেলবাজি চামচামি করে কিছুটা হলেও প্রাসঙ্গিক করে রেখেছে, এটাই মূল বিষয়। আর শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে না পারলে কিংবা তিনি না গেলে এই বদমাশরা একটাও, নট এ সিঙ্গেল ম্যান, তারা বাংলাদেশে প্রবেশ করবে। আমি আপনাদেরকে লিখে দিলাম, কারণ তারা খুব ভালো করে জানে শেখ হাসিনা ছাড়া এরা এক একটা ইঁদুরের বাচ্চা।
এদের ওইটুক সক্ষমতাই নাই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে। যদি এক যুগে 100-200 নীতি নির্ধারণী মহলের যারা আছেন তারা যদি বাংলাদেশে প্রবেশ করতেন, হতো জেল, ফাঁসি তো হতো না। কেন যাচ্ছেন না? 15 বছর এসি রুমের বাতাস, রুটি হালুয়া, এসি গাড়ি, সুন্দরী সুন্দরী নারী, এদের সাথে থাইকা এখন তো ভাই রাজপথে এই বয়সে গিয়ে লড়াই সংগ্রাম করা, রক্ত ঝরানো, এই সক্ষমতা থাকলেও তারা যাবে না, কারণ শরীরের মধ্যে একটা ভাব আছে, এই ভাব তারা বের করতে পারবে না। যারা ভেবেছিলেন বিএনপিকে ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক পথ খুলে যাবে, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে, তাদের সেই ভাবনা এখনো আছে। মির্জা ফখরুল বলে দিয়েছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠাবে না। এই একই কথা আমি আরো 2 মাস পূর্ব থেকে বলতেছি। মির্জা ফখরুলরা যখন ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পর বলবে এই সিদ্ধান্ত, অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই সিদ্ধান্তের সাথে একমত প্রকাশ করেছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য করিনি, কিংবা এই সিদ্ধান্ত নিতে আমরা কোনো প্রকার চাপ দেয়নি, কিংবা এই সিদ্ধান্ত আমরা নিইনি। সুতরাং এই সিদ্ধান্ত আমরা পুনর্বহাল রাখবো, এই সিদ্ধান্ত আমরা এখান থেকে সরে আসতে পারি না, এই নিষিদ্ধ করা কিংবা স্থগিত করা সেটা আমরা করিনি। তখন আপনার কি জবাব থাকবে? এই মুহূর্তে বিএনপি বলতেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা উঠাবে না। এখন আওয়ামী লীগের কি করার থাকবে, কি বলার থাকবে? আছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল, জুনিয়র মিড লেভেলের যারা বিএনপির সাথে ব্যবসা বাণিজ্য করতেছেন, বিএনপির টাকায় চলতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের এই ব্যবসা বেশি দিন কিন্তু থাকবে না, সব এক্সপোজ করা হবে, এরপর সেই ব্যবসা আপনাদেরকে লাটে তুলে দেওয়া হবে। এটা আমরা করবো না, এটা বিএনপি করবে, খোদ জামাত করবে, আপনারা অপেক্ষা করেন। শেখ হাসিনার অবর্তমানে তিনি যদি দেশে ফিরতে না পারেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই ধ্বংসের পথে পা বাড়াবে। এটাই সত্য, এটাই বাস্তব। আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের যারা হাইকমান্ড দাবি করেন তারা অনেক ভালো আছে, মরে যাচ্ছে তৃণমূল, কষ্টে আছে তৃণমূল, না খেয়ে আছে তৃণমূল, সুতরাং এই তৃণমূল আরো কষ্টের দিকে আগাক, তাদের তাতে কি যায় আসে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।